আগামীকাল দ্বিতীয় দফার ভোট। খুব অসুবিধায় পড়েছি ইতিমধ্যে, জানেন তো। মানে সব জায়গায় সবুজ আবির খুঁজছি, কিন্তু কোথাও স্টকে পাচ্ছি না। মানে সকলেই ইতিমধ্যে কিনে নিয়েছে। তাই আপনাদের সকলকে আগে থেকেই জানিয়ে রাখছি যে আগামীকাল ভোট দিতে যখন যাবেন, ভোট থেকে বেরিয়ে তার পরবর্তীতে সব দোকান খুঁজে আবিরটা কিনে নেবেন, কারণ 4 তারিখ কিন্তু এক্সেসিভ ডিমান্ড। আর কেন জানেন তো, ইতিমধ্যেই শুনলাম দিদি বোনেরা বললেন যে এবার নাকি বিরোধীদের গালে 4 তারিখ একটা সবুজ আবিরের হাত আমরা দেখতে পাবো। এবং সবুজ আবিরের হাত বলতে আমি আরেকটু বেশি টেনশনে পড়ে গেলাম। কি বুঝতেই তো পারছি। দর্শক, আমি দেখছি যে এই ভিডিও এখন নতুন করে ভাইরাল হচ্ছে, কিন্তু এটা ভোটের আগের ভিডিও। দ্বিতীয় দফার যে ভোটটা হয়েছে রাজ্যে, তার আগের ভিডিও, এটা বুঝতে পারছি। তো সেখানে ইনি এইসব বলেছিলেন। কে ইনি? আমি দর্শক একটা ছবিও পাচ্ছি, সেটাও সোশ্যাল মিডিয়াতে ঘুরছে। এই হচ্ছে ছবি। অভিষেক ব্যানার্জি একটা মিটিং করছেন, সেখানে ওই কোণের দিকে বসে রয়েছেন, লাল মার্ক করা দেখতে পাচ্ছেন উনি। তো উনি নাকি একজন ডিজিটাল যোদ্ধা টিএমসির। এখন আবার চ্যানেলে বক্তব্য রাখেন মুখপাত্রী হিসেবে। তো তো উনি এইসব বলেছিলেন যে সবুজ আবির কিনে ফেলতে হবে, প্রচুর ডিমান্ড আছে। আর দিদি বোনেরা নাকি বলেছেন কি যারা বিরোধী তাদের গালেতে এরম করে দেখাচ্ছেন আবার। তারপরে শেষে যেটা বললেন যে আমি তো একটু টেনশনে পড়ে গেছি, আর একটু টেনশনে পড়ে গেছি। কি বুঝলেন তো? আমি জানি না উনি কি বোঝাতে চাইছেন। দর্শক, কি বলতে চাইছেন উনি? সবুজ আবিরের হাতের ছাপ গালে পড়বে, কিন্তু এতে আবার উনি একটু টেনশনে পড়ে গেছেন। কিসের টেনশন? সবুজ আবির যদি কোথাও খেলাও হয়ে থাকে, তো আবির খেলা হতেই পারে, জিতলে হয়তো ওনারা খেলতেন, কিন্তু সবুজ আবিরের ছাপ গালেতে পড়বে এবং সেটাকে নিয়ে উনি আবার একটু বেশি টেনশনে পড়ে যাচ্ছেন, পড়ে আবার বলছেন বুঝলেন তো। মানে উনি সবই বোঝেন আর কি মানে বলতে চাইছেন। তো মানে এই যে বলাটা, দর্শক আপনারা কি বুঝছেন বলুন তো? উনি তো বললেন বুঝলেন তো। আমি অনেক কিছু বুঝছি, কিন্তু উনি মানে কি বলতে চেয়েছেন বা চেয়েছিলেন এক্স্যাক্টলি ভোটের আগে, দর্শক বলবেন তো কি বুঝতে চেয়েছিলেন? আর যদি বুঝতে না পারেন তাহলে বলবেন। যারা বোঝার চেষ্টা করেন, মানে যদি এটাকে উস্কানি বা কিছু ভাবনায় আসে আপনাদের মনে, তাহলে যারা এইসব বিষয়ে বোঝার চেষ্টা করেন তাদেরকে বলবেন একটু বুঝে আমাদেরকে বোঝানোর দায়িত্বটা নিতে। মানে পুলিশকে একটু বলবেন যে উনি এরকম বলেছিলেন ভোটের আগে সবুজ আবিরের হাতের ছাপ গালে পড়বে, এবং আবার টেনশন করছেন। টেনশনটা উনি করছেন বটে, কিন্তু অ্যাকচুয়ালি উনি টেনশনটা লোককে দিতে চেয়েছিলেন। ভোটের আগে উনি একটু টেনশন হচ্ছে বললেন না, একটু টেনশনটা উনি ওইভাবে বললেন, কিন্তু আমার এটুকু মনে হচ্ছে যে উনি লোককে, যারা বিরোধী আর কি, তাদেরকে টেনশন দিতে চেয়েছিলেন। কিসের টেনশন? ওনার হাতের ছাপ। কিসের টেনশন? দর্শক বলবেন তো আপনারা কি বুঝেছেন। আর যদি বুঝতে না পারেন তাহলে আওয়াজ তুলবেন যে কে, তাহলে পুলিশ ডাকুক, ডেকে জিজ্ঞাসা করুক উনি কিসের ওনার টেনশন হচ্ছিল, বা উনি বা আমরা যেটা ফিল করছি যে উনি টেনশন দিতে চেয়েছিলেন, তো সেটা কি চেয়েছিলেন একটু জেনে পুলিশ যদি একটু ওনাকে ডেকে জিজ্ঞাসাবাদ করে একটু জেনে আমাদেরকে জানায় তো ভালো হয়, বুঝতে সুবিধা হয়। বলবেন দর্শক, যদি বুঝতে পারেন বলবেন, না হলে বোঝার জন্য একটু আওয়াজ তুলবেন। দর্শক দেখুন, আমরা তো একেবারে অজ্ঞ মূর্খ না। আমরা তো মানুষের বক্তব্যের ভঙ্গি দেখে বুঝতে পারি তো, তাই না? বুঝতে পারি আমরা। ওনারা যদি নিজেদেরকে বিরাট চালাক মনে করেন, মুশকিল তো তাহলে সেটা। ওনারাই সব থেকে চালাক, আমরা কিছু সব, আমাদের কোনো বুদ্ধি শুদ্ধি নেই, আমরা কিছু বুঝতে পারি না, যদি এটা ভেবে নেন, মুশকিল তো। মুশকিল তো না। একজন মহিলা, তার অঙ্গভঙ্গি দেখছেন, বলার বাচন ভঙ্গি দেখছেন, মানে কি ভেবেছেন মহিলা মানে আমি যা খুশি বলতে পারি, থ্রেট করতে পারি, মানে যা খুশি? না, মহিলা তো কিছু বললেই বলবে মহিলাদের উপরে নির্যাতন হচ্ছে। একটা সুবিধা, অ্যাডভান্টেজ।
যে যখনই কিছু মানে অন্য কেউ বলতে যাবেন মহিলা, এরা মহিলা বিরোধী, ব্যাস সেটা চিৎকার চেঁচামেচি। কিন্তু মহিলার সুলভ আচরণটাও তো প্রয়োজন না? এরকম একটা হচ্ছে, এটা হুঁশিয়ারি না তো কি দর্শক? এটা হুঁশিয়ারি না তো কি? সবুজ আবিরের হাতের ছাপ গালেতে টেনশন হচ্ছে, মানেটা কি? মানেটা কি? একটা কেউ ভালো বের হলেন না এই দলটা, বা একটা কেউ ভালো বের করতে মানে আমাদের হিমশিম খেতে হবে। সব সমান, সব হুমকি হুঁশিয়ারি। আর যে কটা দেখবেন এই অল্প বয়সী, মানে অভিষেকের নতুন তৃণমূলের অংশ যারা, প্রত্যেকে এই হুমকি হুঁশিয়ারি, প্রত্যেকে। কি যে ওনারা ভেবেছিলেন কে জানে, ভেবেছিলেন যে এইভাবেই চলে যাবে। আমরাও দেখতে চাই ওনাদের পলিটিক্যাল ক্যারিয়ারটা কিরকম দাঁড়ায় আগামী দিনে, দেখতে চাই। ওনারা এই অল্প বয়সে যেভাবে নিজেদেরকে চিহ্নিত করে ফেলেছেন, অ্যাটলিস্ট আমার যেটা ধারণা আর কি, যে এনাদের পলিটিক্যাল ক্যারিয়ার ডুম হয়ে গেছে। আর কোনো জায়গা নেই, কোনো দলে কোনো যাওয়ার জায়গা নেই। কে নেবেন? সুস্থ মস্তিষ্কের কোন দল যারা নেতৃত্ব দেন তারা কেউ এনাদেরকে নেবেন? আর যে দলে আছেন এই দলে তো ভবিষ্যৎ অন্ধকার। ফলে পলিটিক্যাল কেরিয়ার গড়তে গেলে অন্য কোনো দলের দিকে ঝাঁপানো দরকার। আর নিজস্ব ক্ষমতাটা নেই যে নিজস্ব দল গড়ে বিরাট কিছু করে ফেলবেন। ফলে এদের ভবিষ্যৎ কিন্তু অন্ধকার। এই অল্প বয়সে পাকলো, কি একটা কথা আছে না, একটা আছে না, অল্প বয়সে পাকলো অমুক, তার দুঃখ চিরকাল বলে একটা আছে না? এই হয়ে গেছে এদের অবস্থা, এই হয়ে গেছে এদের অবস্থা। এরা ভেবেছিলেন যে যা খুশি করবো। আর হয়তো এই ভাবনা ছিল উল্টে গেলে আমরাও পাল্টি খেয়ে ঢুকে পড়বো, হয়তো এরকম ভাবনা টামনা থাকতে পারে। অনেকে দেখছি পাল্টাপাল্টি করছেন। যেমন গতকাল আমি একটা খবর দর্শক করেছি, আপনারা দেখেছেন, পরমব্রত তিনি ইদানিং কালে খুব মানে পাল্টি খাচ্ছেন। যাদের মানে সুযোগ সুবিধা নিয়ে বা সুযোগ সুবিধা পেতে যাদের হয়ে এতদিন গুণগান করছিলেন, এখন তাদের বিরুদ্ধে কথা বলছেন সরকার উল্টে যেত। আর বিজেপির কাউকে বেশ মানে বেশ হাতে নিয়েও নিয়েছেন বিজেপির কাউকে পাশে বসিয়ে বেশ করছেন, আগের সরকারের বিরুদ্ধে মানে সমালোচনা, মানে ক্রিটিক করছেন। আর ভালো করে চলতে হবে, খুব নীতিজ্ঞান শেখাচ্ছেন। আমি কালকে এটা নিয়ে খবর করেছি, যারা দেখেননি দেখে নেবেন, মানুষগুলোকে চিনবেন, কিভাবে পাল্টি খান চিনবেন। আর যারা এনাদেরকে জায়গা দিচ্ছেন তাদেরকেও চিনবেন। কালকে আরেকটা ছবি মার্কেটে এসছে দর্শক, যেটাকে নিয়েও প্রশ্ন তৈরি হয়েছে। আরেকটা ছবি, ঋতব্রত গতকাল মানে দিল্লিতে যে বঙ্গভবন আছে ওখানে তো শুভেন্দু অধিকারী মুখ্যমন্ত্রী গিয়েছিলেন, তো ওনার সঙ্গে সাক্ষাৎ হয়েছে বলতে একই বিল্ডিং তো, একই জায়গা, ঢুকতে বেরোতে। বঙ্গভবন মানে ওখানে যে কেউ থাকতে পারেন, আপনিও গিয়ে থাকতে পারবেন, মানে ভাড়া পাওয়া যায়। তো এমএলএ এমপি যারা আছেন তারাও ওখানে গিয়ে ওঠেন, অনেকে তো ওখানে মুখোমুখি হয়ে গেছেন। তো এটা নিয়েও প্রশ্ন তৈরি হয়েছে যে তাহলে কি ঋতব্রত কি মানে দল বদলের কিছু চিন্তা ভাবনা করছেন নাকি, এটা নিয়ে প্রশ্ন তৈরি হয়েছে এক ওদিকে। আর দুই হচ্ছে মানে পরমব্রতর কথা বলছি, আরো অনেকের কথা শুনছি, আবার ওই যে মেয়েটির কথা বলছি উনি আবার কোনোদিন পাল্টি খাবেন। তো এরকম অনেক দিকে চলছে। তো এ নিয়ে অনেক মানুষের প্রশ্ন তৈরি হয়েছে, মানুষের মধ্যে ক্ষোভ তৈরি হচ্ছে বিজেপির নিচু স্তরে, যে আমরা এখানে মার খাচ্ছি, আবার কেউ আসতে চাইলে তাদেরকে কেন নিয়ে নেওয়া হবে, কেন নিয়ে নেওয়ার চেষ্টা হচ্ছে, কেন তাদেরকে এত জায়গা দেওয়া হচ্ছে, স্পেস দেওয়া হচ্ছে কেন, এই প্রশ্ন তৈরি হয়েছে। আমিও এটা নিয়ে একটা খবর করেছিলাম প্রথম থেকেই, একেবারে যখন রেজাল্ট আউট হলো তখন আমি বুঝতে পেরেছিলাম যে লোক রাতারাতি সব বিজেপি হয়ে যাচ্ছে। আবার রাতারাতি বিজেপি হয়ে তারা আবার অত্যাচার শুরু করে দিয়ে দেখানোর চেষ্টা করছে আমরা কত বড় বিজেপি, কিন্তু অ্যাকচুয়ালি সেই সুযোগে নিজেদের রাগ মেটাচ্ছেন বা আবার লুটপাট শুরু করে দিচ্ছেন। তো ফলে এটা হচ্ছেটা কি? আর কেনই বা অন্য লোকেদেরকে নিতে হবে, মানুষের সমর্থনে মানে সরকারটা এসছে, আর সেখানে তাদের উপর ভরসা করে থাকা যাবে না। অন্য দল থেকে, বিশেষ করে যাদেরকে হারিয়ে ক্ষমতায়, তাদের লোককে নিতে হবে। এই নিয়ে প্রশ্ন দর্শক তুলেছিলাম। তখনও আমি দেখেছিলাম যে শ্রমিক ভট্টাচার্য তিনি একটা রিয়াকশন দিয়েছিলেন যে না, এরকম কোনো জায়গা নেই, আমরা বিজেপিকে তৃণমূলীকরণ করতে দেব না, উনি কিন্তু বলেছিলেন। আর একটা খবর আমি দেখলাম, আর একটা বক্তব্য সামনে এসছে, যেটা শুনে আমার ভালোই লেগেছে। এই ঋতব্রত পরমব্রত এই যে ব্যাপারটা, দেখুন শুভেন্দু অধিকারী ঋতব্রতকে ডাকেননি যে আসুন কথা বলি, বেরোচ্ছেন, দেখা দেখি হয়ে গেছে ঋতব্রত এগিয়ে এসে
শুভেন্দু অধিকারী মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা বলেছেন। তাই যে মুখ্যমন্ত্রী হয়তো হ্যাঁ হাই হ্যালো করেছেন, মুখ্যমন্ত্রী না আফটার অল, সবার মুখ্যমন্ত্রী। এটাই তো তফাৎ, অন্যদের সঙ্গে তো এটাই তো তফাৎ শুভেন্দু অধিকারী। ফলে এই না যে শুভেন্দু অধিকারী ঋতব্রতকে ডেকে কথা বলেছেন, ঋতব্রত শুভেন্দু অধিকারীর সঙ্গে সাক্ষাৎ হয়ে গেছে, তো সেখানে যা হয় একটু হাই হ্যালো টাইপের করে বেরিয়ে গেছে। কিন্তু সমস্যা হচ্ছে বেশি পরমব্রতকে নিয়ে, এবং সেখানে বিজেপির এমএলএ বসে পাশে এবং তাকে সাফাই গাইতে দেওয়া হয়েছে, এটাকে নিয়ে বেশি প্রবলেম তৈরি হয়েছে। তো যাই হোক, ঋতব্রত হন, পরমব্রত হন, আর যেই হন, এই দলের জয়েনিং ব্যাপার নিয়ে আমি দেখছি একটা বক্তব্য সামনে এসছে শ্রমিক ভট্টাচার্যের। এটা আমারও খুব ভালো লেগেছে যে এইরকম অবস্থানই রাখা উচিত। তবেই তো যারা পরিবর্তনটা এনেছেন তারাও তো আশ্বস্ত হবেন না যে হ্যাঁ ঠিক লোককে, ঠিক দলকে আমরা ক্ষমতা এনেছি, নাহলে তারাও আতঙ্কগ্রস্ত হয়ে পড়বে যে কাকে সরিয়ে কাকে আনলাম, আমি তো সেই ওনারাই আবার এখানে চলে আসছেন, তাহলে আমাদের নিরাপত্তা কি হবে, আর কেন বা তাহলে পরিবর্তনটা করলাম। তো একটা বক্তব্য সামনে এসছে, দেখুন। কারা এসব জল্পনা উস্কে দিচ্ছেন এসব তারাই বলতে পারেন। এসব নিয়ে চিন্তা ভাবনা করার সময় বিজেপির নেই। বিজেপির তৃণমূলীকরণ হবে না। কোনো ঋতব্রত, কোনো সত্যব্রত, কোনো পরমব্রত, কোনো চিত্রব্রত যারা আছেন না, এদের জায়গা এখন বিজেপিতে নেই, দরজা বন্ধ। বিজেপি নিজের শক্তিতে, নিজের কর্মীদের নিয়ে, হার্ডকোর বিজেপি অ্যাক্টিভিস্টদের নিয়েই আমরা আজকে 206 পৌঁছেছি। কদিন পরে ওটা 207 হবে। আমাদের আর কোনো ইম্পোর্ট করার প্রয়োজন নেই। তো এই হচ্ছে অবস্থান। ভালো লাগলো শ্রমিক ভট্টাচার্য যে বক্তব্যটা রাখলেন, তাতে ভালো লাগলো। কারণ একটা মানুষের মধ্যে একটা প্রশ্ন তৈরি হয়ে যাচ্ছিল যে কারা সব পাল্টি খাচ্ছেন, পাল্টি খেলি তাদেরকে কেন স্পেস দেব। সবাই স্পেস দিচ্ছে তা বলছি না, কিন্তু কিন্তু কিছু বিজেপির কিছু কিছু লোক নিচু স্তরে পর্যন্ত আমি শুনছি, খবর আসছে, আমি এটাও শুনছি যে যারা ওই আমলে মানে প্রমোটার ছিলেন, তাদের বিরুদ্ধে প্রচুর অভিযোগ, অবৈধ কনস্ট্রাকশন হয়েছে, এ হয়েছে, প্রচুর অভিযোগ, তারা নাকি হঠাৎ বিজেপির ঘনিষ্ঠ হয়ে গেলেন। এমনও অভিযোগ আসছে সেই প্রমোটারদের বাড়িতে নাকি নতুন এমএলএ অফিস খুলে ফেলছেন। এটা কেন হবে? যাদের বিরুদ্ধে ক্ষোভের কারণে মানুষ পরিবর্তন আনলেন, ভোট দিলেন বিজেপির প্রার্থীকে, যাদের আমলে এত অবৈধ কনস্ট্রাকশন থেকে শুরু করে নানান অপকর্ম কুকর্ম হয়েছে, তাদের সাহায্য নিয়ে এখন এমএলএ চলবেন, তাদের বাড়িতে অফিস হবে। যে বাড়ির যে লোকের বিরুদ্ধে এত অভিযোগ, তাদের বাড়িতে মানুষ পরিষেবা নেওয়ার জন্য যাবেন অফিসে, আর তাদেরকে নিয়ে এমএলএ ঘুরবেন। আমি শুনছি, আমি এখনো নাম বলছি না, আমি জাস্ট উপরে উপরে কথাগুলো বলছি, যারা করেছেন তারা নিশ্চয়ই টের পেয়ে যাবেন। সাবধান হয়ে যান। মানুষের ভোটে আপনারা এসছেন, মানুষ যদি একবার ঘুরে যান আপনার সম্পর্কে, আপনি টিকতে পারবেন না। দেখলেন তো চোখের সামনে টিএমসির কি হাল হলো। টিএমসি এখনো বুঝে উঠতে পারছে না, ঘরে আছে যে পরিবর্তনটা এইভাবে হয়ে যাবে, এইভাবে আমাদের পতন ঘরে আছে। মানুষ যদি একবার ঘুরে যান, আটকানো যায় না। শাসন ক্ষমতায় থাকলেও আটকানো যায় না। যদি ম্যাক্সিমাম মানুষ উল্টো দিকে চলে যান, কতজনকে শাসন ক্ষমতা প্রয়োগ করে আটকাবেন? আটকানো যায় না। তাহলে সাবধান হন। অনেক স্বপ্ন, অনেক রক্তের বিনিময়ে পরিবর্তন এসছে, সুতরাং এই সরকারকে, এই শাসককে কালিমালিপ্ত করবেন না। আপনাদের মতো লোকজনদের জন্য দলটা কলুষিত হবে, দলটা প্রশ্নের মুখে পড়বে, সরকারটা প্রশ্নের মুখে পড়বে, মানুষের আস্থা নষ্ট হবে, আপনাদেরও আর সরকারে টিকে থাকার সুযোগটাও বেশি দিন থাকবে না। ফলে সাবধান হয়ে যান। স্বচ্ছ অস্বচ্ছ বুঝতে শিখুন, বৈধ অবৈধ বুঝতে শিখুন, ভালো এবং চোর ডাকাত বুঝতে শিখুন, নিজেকে ঠিক রেখে চলুন। আজকাল কোনো কিছু লোকানো থাকে না, একটা সময় পর সব জানাজানি হয়ে যায়, মিডিয়াও কন্ট্রোলে থাকে না। মেইন স্ট্রিম মিডিয়ার বিজ্ঞাপন বা কিছু দিয়ে আটকে রাখবেন তো সোশ্যাল মিডিয়া ফ্ল্যাশ করে দেবে। ফলে নিজেকে সৎ রাখার চেষ্টা করুন। একটা সৎ ভালো সরকারের জন্যই কিন্তু আমরা পরিবর্তনটা চেয়েছিলাম, কারণ আগের সরকারকে আমরা খুব খারাপ অবস্থায় দেখেছি, আর না ওই রকম আসে আমাদের রাজ্যে, সেটা আমরা সবসময় চেয়েছি। সতর্ক হন। তো যাই হোক, সবাই এটা করছেন আমি সেটা বলবো না, উপরস্তরের নেতারা তারাও এরকম করছেন, তারা তো চাইছেন না এরকম লোকজন ঢুকে পড়ুন, তারা সতর্ক করছেন। ফলে নিচে যারা আছেন তারাও সাবধান হয়ে যান। কেউ আসতে পারেন, এগিয়ে এসে কথা বলতে পারেন, কথা বললে যে মুখ ঘুরিয়ে চলে যাবেন সেটা আমি বলছি না,
যেমন শুভেন্দু অধিকার সঙ্গে কথা বলতে এসেছেন ঋতব্রত, কথা বলতে পারেন। আর ওনাকে তো বলতে হবেই, কারণ উনি মুখ্যমন্ত্রী। উনি আবার সমস্ত এমএলএদেরকে গুরুত্ব দেবেন, দল মত নির্বিশেষে বলেছেন, ঠিক আছে। কিন্তু তার মানে এই নয় যে কেউ কথা বলতে এলে তার সব পুরনো পাপকে ধুয়ে মুছে সাফ করে দেওয়ার ব্যবস্থা করে দেবো, তাকে দিয়ে সাফাই দেওয়ার ব্যবস্থা করে দেবো, তার হয়ে আমিও খানিকটা গুণগান গিয়ে দেবো, দিয়ে পারলে দলে ঢুকিয়ে নেবো। এটা হতে পারে না, এটা হতে পারে না। এমএলএ হিসেবে আপনি কথা বলতে পারেন সবার সঙ্গে, কিন্তু কারোর ওই দাগ মুছে দিয়ে দলে ঢুকিয়ে নিয়ে নিজের ফায়দা তুলবো, এটা হতে পারে না, এটা হতে পারে না। যাই হোক, দলের অবস্থান সেটাই, মানে তৃণমূলীকরণ, বিজেপির তৃণমূলীকরণ হবে না, এটা হচ্ছে দলের অবস্থান। ফলে যেখানে এইরকম চলছে, দলের অফিসে যোগাযোগ করবেন। শ্রমিক ভট্টাচার্যের নিশ্চয়ই একটা আছে, সার্কেল আছে, তাদের সঙ্গে যোগাযোগ করবেন যে দাদা দেখুন এখানে এইরকম হচ্ছে, পুরো ডকুমেন্ট দিয়ে যোগাযোগ করবেন। শুধু উপর থেকে তো স্বপ্ন দেখা সম্ভব না, নিচ থেকে আপনারা যেগুলো দেখছেন আপনারা দলের নজরে আনবেন, দলের নজরে আনবেন। দলকে স্বচ্ছ রাখা, সরকারকে স্বচ্ছ রাখা, এটা সবার দায়িত্ব। যেমন আমারও একটা দায়িত্ব আছে, সেই জন্য আমি এগুলো বারবার বলছি। আমার চোখের সামনে যেগুলো ঘটছে আপনারাও বলবেন, আমাকে বলতে হবে এরকমটা না, আমাকেও বলবেন, আমি চেষ্টা করবো সেগুলো তুলে ধরতে। কিন্তু আপনারা ডিরেক্টলি বিজেপি অফিসে যোগাযোগ করবেন, যোগাযোগ করবেন, ছাড়া যাবে না। অনেক রক্তের বিনিময়ে, অনেক কষ্টের বিনিময়ে এই পরিবর্তন, মানুষ পরিবর্তন আনবেন, আর আপনারা ক্ষমতা ভোগ করে নিজেদের স্বার্থ কায়েম করবেন, এসব সহ্য করা যাবে না। দর্শক বলবেন যা বলার, এবং নজর রাখবেন আরামবাগ টিভিতে। এবং শুরুতে আমি যার বক্তব্য শুনলাম, যদি কিছু বলার থাকে, আপনারা যদি কিছু বুঝতে পারেন ওনার ইঙ্গিতের। প্রিয় দর্শক, এতক্ষণ আপনারা দেখলেন পিএনএস নিউজ পশ্চিমবঙ্গ থেকে। তো শফিকুল বাবু যেটি বলতেছিলেন সেটি হচ্ছে, দেখেন মমতা ব্যানার্জির সাথে অভিনেতা অভিনেত্রীরা যুক্ত হয়েছে। অভিনেতা অভিনেত্রীদের ভুলভাল বুঝিয়ে মমতা ব্যানার্জি তার দলে নিয়েছেন। এটি তো নতুন কিছু নয়, এটি অনেক পুরনো। মমতা ব্যানার্জি চেয়েছিলেন যে পশ্চিমবঙ্গে যারা আসলে সুনামধন্য ব্যক্তিত্ব, তাদের প্রত্যেককে মমতা ব্যানার্জি তার দলে নিয়ে এই পশ্চিমবঙ্গটাকে নিজের বাপের সম্পত্তি ভেবে সারা জীবন ক্ষমতা চালাবে, এরকম চিন্তাভাবনা ছিল মমতা ব্যানার্জির। এখন অভিনেতা অভিনেত্রীদেরকে পটিয়ে ভুলভাল বুঝিয়ে তার সাথে নিয়েছেন, এমপি বানিয়েছেন, বিধায়ক বানিয়েছেন, সে বিষয়টি আলাদা। কিন্তু অভিনেতা অভিনেত্রী ছাড়াও যারা আসলে টিভি চ্যানেলে কাজ করেছে এমন কিছু মানুষ, এরাও মমতা ব্যানার্জির দলে রীতিমতো যোগ দিয়ে তার সাথে কাজ করেছেন, তাকে সারা জীবন ক্ষমতায় রাখার জন্য, তারা আসলে নিজেদের লাভের জন্য। দেখেন অভিনেতা অভিনেত্রীরা মমতা ব্যানার্জির দলে ছিলেন, তারা সেই পর ইন্ডাস্ট্রিতে গিয়ে খাটাতেন, তারা এই মুভি বের করতেন, তাদের মুভি হলে চলতে হবে, আর কোনো নায়ক নায়িকার মুভি হলে তেমন একটা চলবে না। জিৎ দল করতো না, দেব দল করতো মমতার। তো জিতের মুভি ওইভাবেই দেখেন, এই লাস্ট 5 বছরে জিতের কয়টা মুভি বের হয়েছে? ঠিক মতন মুভি বের হয় না, কারণ কাজের সুযোগ পায় নাই। সমস্ত আর্টিস্ট দেব নিয়ে গেছে, দেব মুভি বের করছে, একের পর এক মুভি, ফ্লপ হোক জনপ্রিয় হোক, একের পর এক বের করতে রয়েছেন। এমনকি শাইনি ঘোষ, এই মেয়েটার জন্যই মূলত মমতা ব্যানার্জি সব থেকে বেশি ক্ষতিকর অবস্থা হয়েছে এই শাইনি ঘোষের জন্য। শাইনি ঘোষরে মমতা ব্যানার্জি নিয়ে এমনভাবে দলটাকে আসলে ক্ষতি করেছেন। তো এইসব নায়ক নায়িকাদের সাথে পাশাপাশি কিছু সাংবাদিকরাও রয়েছে, তাদের সাথে এইসব সাংবাদিকরাই সব থেকে বেশি দলের ক্ষতি করেছেন। সেই বিষয়গুলি কিন্তু আজকে তুলে ধরেছেন। তো যাই হোক, আমরা আজকের মতো এখানেই শেষ করলাম। আবার দেখা হবে নতুন ভিডিওতে। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। যারা এখনও সাবস্ক্রাইব করেন একটি সাবস্ক্রাইব করে দেবেন।